আচ্ছা, ক্লাস 12-এর আজকে শুরু হবে অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ডগুলো, যেটা তোমার নাইট্রোজেন ঘটিত জৈব যৌগের যে চ্যাপ্টারটা আছে তার মধ্যে আমরা আজকে পড়ব অ্যারোমেটিক নাইট্রো যে কম্পাউন্ড তাদের সম্পর্কে। এখানটাতে অ্যালিফেটিক নাইট্রো কম্পাউন্ডও আছে, তো বেশি ইম্পর্টেন্ট আমাদের অ্যারোমেটিক যে যৌগগুলো নাইট্রোজেনের সেগুলো বেশি ইম্পর্টেন্ট জন্য আমরা আগে অ্যারোমেটিক নাইট্রোজেন ঘটিত যৌগগুলো আগে পড়ে নেব, তারপরে আমরা অ্যালিফেটিক যৌগে আসব। আমাদের অ্যালকোহল বা অ্যাসিড, তারপরে কিটোন, অ্যালডিহাইড এগুলো শেষ হয়ে গেছে। আমরা আজকে তাহলে শুরু করব অ্যারোমেটিক নাইট্রো যৌগ। তো নাইট্রো অ্যারোমেটিক মানে হচ্ছে সবথেকে সিম্পল যেটা, সেটা তোমার বেনজিন রিং। বেনজিন রিংয়ের উপরে কি থাকবে? NO2 গ্রুপ থাকবে। তাহলে এটা হচ্ছে একটা অ্যারোমেটিক নাইট্রো যৌগ, এবং এর নাম কি হবে? এর নাম হবে হচ্ছে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন, এর নাম নাইট্রোবেনজিন। আচ্ছা, আর যদি মনে করো তোমার অন্য আরও হয়, তাহলে একবারে একসাথে আমি কি বলবো? পার্টিকুলার এটা তো নাইট্রোবেনজিন, কিন্তু আমি ওভারঅল অ্যারোমেটিক নাইট্রো যৌগগুলোকে কী নামে ডাকবো? আমি ওভারঅল যে কোনো অ্যারোমেটিক নাইট্রো যৌগ তাদেরকে ডাকবো হচ্ছে নাইট্রো অ্যারিন নামে। নাইট্রো অ্যারিন নামে তাদেরকে ডাকবো। আর পার্টিকুলার যখন পার্টিকুলার গ্রুপ হয়ে থাকবে তখন তাদেরকে পার্টিকুলার নামেই ডাকতে হবে। যেমন এটা হচ্ছে নাইট্রোবেনজিন। তারপরে যদি মনে করো এই যৌগটা আমি লিখি, তাহলে এটার নাম কি বলবো? ধরো এখানে একটা মিথাইল গ্রুপ আছে আর এখানটাতে NO2 আছে, তাহলে এটার নাম কিন্তু হয়ে যাবে 2-নাইট্রোটলুইন। এটার নাম হয়ে যাবে, এখানে 1 নম্বরে আছে, এটা তো 1 নম্বরটা তোমরা জানো, 1 নম্বরে যেটা থাকে সেটাই মিন। তাহলে 1 নম্বরে যদি নাইট্রো না থাকতো তাহলে এটা হতো তো টলুইন, ঠিক আছে? শুধু যদি এরকম থাকতো তাহলে হতো টলুইন। এবার 2 নম্বর পজিশনে নাইট্রো গ্রুপ আছে, তাহলে এটা আমরা বলবো 2-নাইট্রোটলুইন। এরকমভাবে আমরা আরও অনেক যৌগের নামকরণ করতে পারি, তাই না? যদি ফেনল থাকে মাথার উপরে, মানে ওইচ থাকে, তাহলে আমরা বলবো, ধরো এখানটাতে থাকলো, তাহলে এটা কি বলবো? 2, 3, 4 পজিশন, তাহলে 4-নাইট্রো ফেনল। এরকমভাবে আমরা পার্টিকুলার নামকরণগুলো তখন বলবো। তো এবার আমরা চলে আসছি নাইট্রোবেনজিন যেটা, সেটা আমরা কিভাবে তৈরি করতে পারি, মানে প্রস্তুতির বিক্রিয়া। তোমরা নাইট্রেটিং রিয়েজেন্টটা ক্লাস 11-এই পড়েছো। নাইট্রেটিং যে রিয়েজেন্ট সেটার জন্য আমরা কি ব্যবহার করি? আমরা একটা মিশ্র অ্যাসিড ব্যবহার করি। কি মিশ্র অ্যাসিড? বুঝতেই পারছো, নাইট্রোমূলক যখন থাকবে তার মানে ওর মধ্যে নাইট্রিক অ্যাসিড থাকবে। আর কি থাকবে? ওর মধ্যে থাকবে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এই যে দুটো অ্যাসিড নিচ্ছি, দুটোই কিন্তু গাঢ় অ্যাসিড, কোনোটাই লঘু নিলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে দুটো অ্যাসিডের মিশ্রণ নিব, গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড। এর বদলে কি নিতে পারি? আমি নিতে পারি ধূমায়মান তোমার নাইট্রিক অ্যাসিড নিতে পারি, আর নিতে পারি গাঢ় সালফিউরিক অ্যাসিড। অথবা আমি কি নিতে পারি? এটাও ধূমায়মান নাইট্রিক অ্যাসিড নিতে পারি, এটাও কি ধূমায়মান সালফিউরিক অ্যাসিড নিতে পারি। তো এই শুধু এটা নিলে হবে না, এর সাথে কী করতে হবে আমাদের? এই যে যৌগটা আমি নাইট্রেশন করতে যাচ্ছি তার মধ্যেই যে কোনো অ্যাসিডের কম্বিনেশান দিয়ে তাকে কি করতে হবে? উত্তপ্ত করতে হবে। উত্তপ্ত অনুযায়ী কতক্ষণ সময় তুমি উত্তপ্ত করছো, কত টেম্পারেচারে উত্তপ্ত করছো, সেই অনুযায়ী কিন্তু প্রোডাক্টগুলো পাল্টে যাবে। ধরো আমি এবার করছি বেনজিনের নাইট্রেশন, যখন প্রথমে দুটোই গাঢ় অ্যাসিড, তাহলে বেনজিন নিয়ে তাকে আমি যদি নাইট্রেশন করি, গাঢ় H2SO4 আর গাঢ় HNO3। এবার হিট যদি আমি দিই 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করি, তাহলে কিন্তু কি পাবো আমরা? বেনজিনের যে একটা হাইড্রোজেন সেটা প্রতিস্থাপিত হয়ে যাবে নাইট্রোনিয়াম ক্যাটায়ন দিয়ে তৈরি করবে হচ্ছে নাইট্রোবেনজিন। তো কীভাবে এই বিক্রিয়াটা হয়, মেকানিজমটা হয়, সেটাও একটুখানি দেখে রাখো, মেকানিজম আসতে পারে। তো আমাদের যে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড নিয়েছি
সেই নাইট্রিক অ্যাসিডটা সালফিউরিক যে অ্যাসিড তার সাথে বিক্রিয়া করে কি করে, এই যে নাইট্রোনিয়াম যে ক্যাটায়ন সেটা তৈরি করে, আর তার সাথে তোমার কি তৈরি হয়, হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়, আর বাইসালফেট অ্যানায়নটা তৈরি হয়। এবার বেনজিন রিংয়ের মধ্যে কি আছে, বেনজিন রিংটা খুবই অ্যাক্টিভ। এবার এখানে কি করে, এই যে নাইট্রোনিয়াম আয়ন আছে সে এই ডাবল বন্ডের, এখানে তো এরকম করা মানে কি, এখানে তোমার ডাবল বন্ড আছে, এটা না করে আমি ধরো ডাবল বন্ডের যৌগ হিসেবে এটাকে যদি লিখি, তাহলে কি আছে, এখানটাতে প্রত্যেকটার মধ্যে একটা করে হাইড্রোজেন আছে। তো এখানটাতে কি করে, এই একটা ডাবল বন্ডকে নাইট্রো গ্রুপটা গিয়ে অ্যাটাক করে, মানে এই নাইট্রো এখানটাতে ইলেকট্রন যদি ভাঙে তাহলে এটা নেগেটিভ হবে, নেগেটিভের মধ্যে যদি এই জিনিসটাকে যুক্ত হয়, পজিটিভটা এই নেগেটিভের মধ্যে গিয়ে যদি যুক্ত হয়, ঠিক আছে, তাহলে এই পোর্শনটা কী হলো, এখান থেকে ইলেকট্রনটা চলে গেল, তাহলে এই জায়গাটা কী হয়ে যাবে, পজিটিভ হবে। তার মানে আমরা যেটা পাবো সেই যৌগটা কী হয়, কীরকম যৌগ হবে, এখানে NO2টা ঢুকে গেল, এখানে অলরেডি আগে থেকে একটা হাইড্রোজেন আছে, এই যে বন্ডটা ঠিক আছে, এই বন্ডটা ঠিক আছে, এই বন্ডটা ভেঙে গেছে, দিয়ে ইলেকট্রন এখানে চলে এসেছে, এখান থেকে ইলেকট্রন যদি চলে যায় তাহলে এই জায়গাটা হয়ে যাবে পজিটিভ। আবার দেখো তাহলে এই ডাবল বন্ডটা এখানে যেতে পারে, এখানে ইলেকট্রন ঘাটতি আছে তাই ডাবল বন্ডটা ওই ঘাটতি ইলেকট্রনের দিকে চলে গেল, তাহলে এখানে আমার আছে NO2, হাইড্রোজেনটা লিখলাম না, তাহলে এখানে ইলেকট্রনটা দিয়ে দিল, তাহলে এটা ডাবল বন্ড হলো, এটা ডাবল বন্ড আগে থেকেই ছিল, এবার এখান থেকে ইলেকট্রন চলে গেছে মানে এটা পজিটিভ। এগুলোকে তোমরা জানো নিশ্চয়ই, এগুলোকে বলে হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার, এবং যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে রেজোনেন্স। এবার এইটা এখানে ডাবল বন্ড করলো, আবার ইলেকট্রনের ঘাটতি ছিল, এখানে ইলেকট্রনগুলো দিয়ে দিল, তাহলে এবার এই জায়গাটা হয়ে গেল হচ্ছে পজিটিভ, ঠিক আছে। এবার এখান থেকে কি করবে, এই যে এখানে একটা হাইড্রোজেন আছে সে কিন্তু নিজের প্রোটনটা এখানটাতে দিয়ে দিবে, ইলেকট্রনটা এখানে দিয়ে প্রোটন হিসেবে বাইরে বেরিয়ে যাবে, কারণ আমার দ্রবণের মধ্যে HSO4- আয়ন আছে, ও কী করবে, H+কে টানবে, তাহলে H+কে টানলে ইলেকট্রনটা এখানে থেকে যাচ্ছে, ইলেকট্রনটা যখনই হাইড্রোজেনটা ওখানে দিয়ে দিবে তখন এখানটাতে এটা ডাবল বন্ড হয়ে যাবে, দিয়ে এটা NO2 হয়ে গেল। এটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়ার মেকানিজম, এইভাবে নাইট্রেশন বিক্রিয়াটা হয়। দ্বিতীয় যে ধাপটা সেটা কিন্তু খুবই দ্রুত হয়, মানে এটাই খুবই দ্রুত এই ধাপটা ঘটে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের নাইট্রেশন বিক্রিয়া। এবার আমরা তোমার অন্য যে যৌগগুলো তাদের নাইট্রেশন বিক্রিয়া ঘটাতে পারি, অন্য যৌগ মানে তোমার টলুইনে নাইট্রেশন ঘটাতে পারি, ক্লোরোবেনজিনে নাইট্রেশন ঘটাতে পারি, তাহলে সেক্ষেত্রে কি আমরা পাবো সেগুলো আমরা একবার দেখে নিই। আমরা যদি এখানেতে আবার একই রকম কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4 নিয়ে তোমার খুব লো টেম্পারেচারে হিট করি, মানে 50-60 যেটা করছিলাম সেটা যদি আমরা 25 থেকে 30-এর মধ্যে করি, তাহলে আমরা কি পাবো, আমরা জানি যে এটা অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ, তাহলে মানে অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ মানে কি, অর্থ আর প্যারা পজিশনে কি হয়, নেগেটিভ হয়। অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপের মানে হচ্ছে অর্থোপ্যারাতে নেগেটিভ হয়, তার মানে যে পজিটিভ হিসেবে ঢুকছে সে কি করবে, হয় অর্থ না হলে প্যারাতে ঢুকবে। তাহলে নাইট্রো গ্রুপটাও পজিটিভ হিসেবে ঢুকছে নাইট্রোনিয়াম ক্যাটায়ন হিসেবে, তাহলে আমরা পাবো অর্থোনাইট্রোটলুইন, আর আমরা পাবো প্যারানাইট্রোটলুইন, অর্থোনাইট্রোটলুইন আর প্যারানাইট্রোটলুইন। আমাদের অর্থ প্রোডাক্টটা বেশি পাবো, প্যারাটা কম পাবো। একই রকমভাবে যদি আমি এই বিক্রিয়াটা ক্লোরোবেনজিনকে নিয়ে করি, ক্লোরোবেনজিনও একই রকম অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ, তাহলে একই রকমভাবে আমরা HNO3 আর যদি কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে দিই তাহলে কি হবে, এখানটাতে ক্লোরোবেনজিন হলো, এখানটাতে একবার নাইট্রোতে প্যারা পজিশনে নাইট্রো গ্রুপটা সাবস্টিটিউটেড হবে, আর একবার কি হবে, আর একবার অর্থ পজিশনে নাইট্রো গ্রুপটা সাবস্টিটিউট, মানে অর্থ নাইট্রো ক্লোরোবেনজিন পাবো, প্যারা নাইট্রো ক্লোরোবেনজিন পাবো, বা উল্টো করেও বলতে পারো। আচ্ছা, এবার আমরা আরও এরকম বিক্রিয়া দেখি যেখানটাতে নাইট্রো গ্রুপগুলো ঢুকেছে অন্য রিয়েজেন্টের মধ্যে। যদি আমি নাইট্রোবেনজিন নিয়েই বিক্রিয়াটা ঘটাই তাহলে কি ঘটতে পারে, যদি আমি ধরো নাইট্রোবেনজিন নিয়েই বিক্রিয়াটা ঘটালাম, আমরা জানি নাইট্রো হচ্ছে মেটা ওরিয়েন্টিং গ্রুপ, তার মানে মেটা পজিশানগুলো মোর নেগেটিভ থাকে, যাতে কি হয় নাইট্রোর ক্ষেত্রে এই জায়গাগুলো পজিটিভ হয়, তার মানে মেটা পজিশানটাই হচ্ছে নেগেটিভকে অ্যাটাক করার পক্ষে
সরি, যে কোনো তোমার পজিটিভকে অ্যাটাক করার পক্ষে উপযুক্ত, কারণ এর তো এই জায়গাগুলো অলরেডি পজিটিভ হয়ে আছে, তাই না? তাহলে এখানে তো আর কোনো পজিটিভ ঢুকতে পারবে না, যে পজিটিভ হিসেবে হয়ে আসবে সে কী করবে, মেটাতে ঢুকবে। তাহলে এবার এখানটাতে আমি একই রকম নাইট্রেটিং রিয়েজেন্ট যদি দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের কোথায় ঢুকবে, মেটা পজিশানে নাইট্রো গ্রুপটা ঢুকবে। তো সেক্ষেত্রে টেম্পারেচারটা আমাদের 100 ডিগ্রি করতে হবে, ঠিক আছে? এখান থেকে একটা প্রস্তুতি যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টিএনটি। টিএনটি কি? টিএনটির ফুল ফর্ম হচ্ছে ট্রাই নাইট্রো টলুইন। ট্রাই নাইট্রো টলুইনের সংকেত কীরকম, এরকমভাবে টলুইন আঁকলাম আমরা। ট্রাই নাইট্রো মানে 3টা পজিশানে নাইট্রো ঢুকবে। এটা যেহেতু অর্থপ্যারা, তার মানে এই 3টা পজিশানে নাইট্রো গ্রুপটা ঢুকবে। এটা বিস্ফোরক হিসেবে কাজে লাগে ট্রাই নাইট্রো টলুইনটা। কীভাবে করা হয় বুঝতেই পারছো, টলুইনে নাইট্রেশন করা হয়। প্রথমে নাইট্রেশন করলে আমরা কী পাবো, টলুইনে শুধুমাত্র নাইট্রেশন করলে আমরা অর্থ আর প্যারা প্রোডাক্ট পাবো। এবার অর্থ প্যারা প্রোডাক্ট যেটা আমরা পাচ্ছি, যে অর্থ প্যারা এটা পাবো। এবার এই অর্থ প্যারা প্রোডাক্টের মধ্যে যদি আবার ধুমায়মান দিয়ে আমরা ধুমায়মান HNO3 আর ধুমায়মান H2SO4 দিয়ে বিক্রিয়া ঘটাই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে ট্রাই নাইট্রো টলুইন। তাহলে প্রথমে আমাদের গাঢ় অ্যাসিড দিয়ে করলাম, অর্থপ্যারা সাবস্টিটিউশন হলো। তারপরে যদি আমরা ধুমায়মান অ্যাসিড দিয়ে নাইট্রেশনটা ঘটাই, তাহলে কিন্তু আমাদের 2,4,6 ট্রাই নাইট্রো টলুইন বা টিএনটি উৎপন্ন হবে। এবার মনে করো এই টিএনটির মধ্যে যদি আমরা ডিকার্বক্সিলেশন করি, প্রথমে তাহলে এটাকে কী করতে হবে, এটাকে COOH গ্রুপ বানাতে হবে জারিত করে। তারপর তাকে যদি আমি ডিকার্বক্সিলেশন করি, তাহলে আমাদের হবে শুধুমাত্র 2,4,6 ট্রাইনাইট্রো বেনজিন। তাহলে সেটা করতে গেলে আমি কি বললাম, প্রথমে আমাদের কি করতে হবে, এটাকে জারণ করতে হবে। পটাশিয়াম ডাইক্রোমেট বা সোডিয়াম ডাইক্রোমেট আর গাঢ় H2SO4 দিয়ে জারণ করতে হবে। জারণ করলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে COOH। তাহলে এখানে NO2, এখানে NO2 আর এখানে NO2। এবার এটাকে আমরা কি করছি, এটাকে আমরা ডিকার্বক্সিলেশন করছি। ডিকার্বক্সিলেশন মানে COO বেরিয়ে যাবে। সেক্ষেত্রে আমরা দিচ্ছি হচ্ছে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড দ্রাবক। তাহলে আমাদের উপরে কি থাকছে না কোনো, এখানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেলে কিছুই থাকছে না। তাহলে আমাদের 3টে নাইট্রো গ্রুপ হচ্ছে। আর এটা 2 পজিশনে একটা, 4 পজিশনে একটা, 6 পজিশনে একটা, 2,4,6 ট্রাইনাইট্রো বেনজিন উৎপন্ন হবে, বা এটা সংক্ষেপ নাম T2,4,6 ট্রাইনাইট্রো বেনজিন, TNB। আচ্ছা, এবার আরও কিছু যৌগ আছে যেগুলো থেকে তৈরি হয়, সেটা আমরা ধীরে ধীরে আলোচনা করি। আমরা ক্লোরোবেনজিন আলোচনা করলাম, আমরা টলিন আলোচনা করলাম। এবার আমরা আসছি হচ্ছে ফেনল। ফেনলটা নিজে এত রিয়াক্টিভ, এর মধ্যে কিন্তু যদি আমি শুধুমাত্র নাইট্রিক অ্যাসিড দিয়ে দিই, ঠিক আছে, 20 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, অর্থ আর প্যারা। এটাও কিন্তু ফেনলটাও অর্থ প্যারা অরিয়েন্টিং, তার মানে অর্থ আর প্যারা পজিশানে নাইট্রো গ্রুপটা ঢুকে যাবে। হয় অর্থ পজিশানে ঢুকবে কিছুটা অর্থ সাবস্টিটিউটেড হবে, আর কিছুটাতে প্যারা সাবস্টিটিউটেড বিক্রিয়া আমরা পাবো। এবার আমরা দেখি ডায়োজোনিয়াম লবণের সাথে কিভাবে বিক্রিয়া করে। ডায়োজোনিয়াম লবণের আমরা নাইট্রেশন করছি। ডায়োজোনিয়াম লবণ মানে হচ্ছে N2+ Cl-, এরকমভাবে লিখি আমরা। এবার এটাকে আমরা দিব ফ্লুরোবোরিক অ্যাসিড, HBF4, এটার নাম ফ্লুরোবোরিক অ্যাসিড। আচ্ছা, তাহলে কি তৈরি হবে, তাহলে আমাদের এখানটাতে N2+ আর BF4-, Cl- বদলে BF4- হয়ে যাবে। এবার যদি আমাকে কপার আর NaNO2 দিয়ে বিক্রিয়া ঘটাই, হিট করি, তাহলে কিন্তু এই পুরো ডায়োজোনিয়াম গ্রুপটা সরে গিয়ে এখানটাতে কি হয়ে যাবে, NO2 গ্রুপ ঢুকে যাবে। ঠিক আছে, পুরো এই গ্রুপটা সরে গিয়ে এখানটাতে তোমার নাইট্রো গ্রুপটা ঢুকে যাবে। তো এটা গেল হচ্ছে বেনজিন ডায়োজোনিয়াম যৌগের নাইট্রেশন বিক্রিয়া। কীভাবে আমরা বেনজিন ডায়োজোনিয়াম যৌগের মধ্যে নাইট্রো গ্রুপ ঢোকাতে পারি। এবার আমরা আসছি অ্যানিলিন। এই বিক্রিয়াটাও খুব ইম্পর্টেন্ট।
এক ধাপে অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন তৈরি করো। এই পরীক্ষায় খুবই আসে এটা। এখানটাতে আমাকে দিতে হবে হচ্ছে, মনে রাখতে হবে পার্টিকুলার রিয়েজেন্ট আছে এর জন্য। আমি এক ধাপেই যেহেতু করব, তাহলে দিব হচ্ছে ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড। আমি 3টা দিয়েছি মানে পার অ্যাসিটিক অ্যাসিড। এটা ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড, আর একটা অক্সিজেন এক্সট্রা আছে মানে ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড। এইটা দিলে কিন্তু এক ধাপেই অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন তৈরি হবে। আমি যদি অনেকগুলো ধাপে করতে চাই না, অ্যানিলিনের সময় আমরা দেখব ডাইজোনিয়াম লবণ করে, তারপর ডাইজোনিয়াম লবণ সরিয়ে সেটাকে বেনজিন করে, বেনজিনের নাইট্রেশন করে আমরা নাইট্রোবেনজিন করতে পারি। সেক্ষেত্রে আমাদের এখান থেকে প্রথমে কী করতে হবে, ডাইজোনিয়াম থেকে কী করতে হবে, বেনজিন থেকে তারপর নাইট্রেশন করে নাইট্রোবেনজিন। এটা 4টে 1 2 3টে ধাপ হচ্ছে। কিন্তু আমি যদি ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড দিয়ে বিক্রিয়াটা ঘটাই, তখন কিন্তু এটা একই ধাপেই হয়ে যাচ্ছে। মানে এখানে দেখো হাইড্রোজেন চলে যাচ্ছে, অক্সিজেন ঢুকছে, তার মানে এটা জারণ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের হয়ে গেল সবই নাইট্রোবেনজিনের প্রস্তুতি। বিভিন্ন যৌগ থেকে আমরা নাইট্রোবেনজিন কীভাবে প্রস্তুত করতে পারি। এবার আমরা আসছি ধর্মতে। নাইট্রোবেনজিনের স্ফুটনাঙ্ক অনেক বেশি হওয়ার জন্য, প্রায় 211 ডিগ্রি হওয়ার জন্য এটাকে আমরা কী হিসেবে ব্যবহার করি, বেশিরভাগ বিক্রিয়ার দ্রাবক হিসেবে কিন্তু এটাকে ব্যবহার করি। আর এটা একটা হলুদ রঙের তরল। তো এটাকে দেখতে তেলের মতো হয় জন্য এটার আর একটা নাম আছে, সেই নামটা কি, অয়েল অফ মিরাবান। ঠিক আছে, অয়েল অফ মিরাবান। এটা পরীক্ষা শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। এবার আমরা চলে আসছি রাসায়নিক যে বিক্রিয়া হয় সেই বিক্রিয়াতে। তো রাসায়নিক বিক্রিয়ার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে বিজারণ যে বিক্রিয়া, সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। বিভিন্ন মাধ্যমে নাইট্রোবেনজিনকে বিজারণ করা যায়। কি মাধ্যম হতে পারে, একটা তোমার অ্যাসিড মাধ্যম হতে পারে, আর একটা কী মাধ্যম হতে পারে, ক্ষারীয় মাধ্যম হতে পারে, আর একটা কী মাধ্যম হতে পারে, প্রশম মাধ্যম হতে পারে। তো প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটাই কিন্তু খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে। প্রথমে আমরা আসছি অ্যাসিড মাধ্যমে যে বিজারণ, সেটাতে। অ্যাসিড মাধ্যমে বিজারণ তাহলে করব, তার জন্য আমরা নিচ্ছি নাইট্রোবেনজিন। এবার এটাকে আমি বিজারণ করছি। কি নিতে পারি, আমাদের ধাতু লাগবে, হয় টিন নিব, নাহলে জিঙ্ক নিব, নাহলে আয়রন নিব। ঠিক আছে, আর আমি নিব কি এক্ষেত্রে, গাঢ় HCl। তাহলে অ্যাসিড মাধ্যমে বিজারণ করছে জন্য HCl নিচ্ছি, আর যে কোনো একটা ধাতুর কম্বিনেশন নিচ্ছি। বেশিরভাগ আমরা টিনটাই ব্যবহার করি। তাহলে কি তৈরি হবে, এটা এক ধাপে অ্যানিলিন হয়ে যাবে। এটা বিজারিত হয়ে গিয়ে কী হয়ে যাবে, অ্যানিলিন হয়ে যাবে। তাহলে টিন আর গাঢ় HCl দিয়ে বিজারণ করলে নাইট্রোবেনজিনটা অ্যানিলিন হয়ে যায়। তাহলে এটা গেল আমাদের অ্যাসিড মাধ্যমে বিজারণ। এবার আমরা আসবো হচ্ছে প্রশম মাধ্যমে বিজারণের জন্য আমরা তাহলে নাইট্রোবেনজিন নিব, আর এখানটাতে আমাকে ধাতু তো নিতেই হবে। এক্ষেত্রে আমরা ব্যবহার করব জিঙ্ক চূর্ণ। আর প্রশম মাধ্যম জন্য আমরা ব্যবহার করব হচ্ছে NH4Cl যৌগ, আর আমরা নিব হচ্ছে 50% ইথানল। এবার এটাকে কি করতে হবে, হিট করতে হবে। তাহলে হবে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন, সংকেত কি NH OH। এটা হাইড্রক্সিল অ্যামিন গ্রুপ, আর এখানে একটা এইচের বদলে ফিনাইল আছে, তার মানে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। এটার নাম হচ্ছে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। তাহলে এটাও যেমন ইম্পর্টেন্ট, খুবই অনেক কাজে লাগে, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা আসছে ক্ষারীয় মাধ্যমে বিজারণ। আমরা কি করব এবার, ক্ষারীয় মাধ্যমে বিজারণ। তো ক্ষারীয় মাধ্যমে বিজারণের জন্য আমাদের কি করতে হবে, এক্ষেত্রে আমরা একই রকমভাবে নাইট্রোবেনজিন নিচ্ছি। ঠিক আছে, এবার জিঙ্ক চূর্ণ তো নিতেই হবে, ধাতু ছাড়া বিজারণ সম্ভব না। এবার আমরা নিব NaOH, কিন্তু NaOHটা আমরা নিব হচ্ছে মিথানলের মধ্যে, তার মানে মিথানলীয় NaOH নিব। যে ক্ষারটা আমি নিচ্ছি সেটি ক্ষারটার সাথে আমি নিচ্ছি কি, মিথানল। তাহলে আমরা এক ধরনের যৌগ পাবো। কি যৌগ পাবো, আমরা পাবো হচ্ছে
অ্যাজোবেনজিন। অ্যাজোবেনজিন এটার নাম কি? অ্যাজোবেনজিন। এটার নাম অ্যাজোবেনজিন। এখানে দেখো কোনো হাইড্রোজেন নেই, কিন্তু একই বিক্রিয়া আমি যদি ধরো জিঙ্ক চূর্ণ নিয়ে এর মধ্যে মিথানল না নিয়ে কি নিচ্ছি? জলীয় NaOH নিচ্ছি, মানে তোমার এখানে মিথানলের বদলে জল নিচ্ছি, তার মানে তখন কিন্তু এখানটাতে কি হয়ে যাবে? এখানে হাইড্রোজেন ঢুকে যাবে। তখন এখানটাতে হাইড্রোজেন ঢুকে যাবে, তার মানে এই যৌগটাই তৈরি হবে, কিন্তু এই নাইট্রোজেনের সাথে কি থাকবে? একটা হাইড্রোজেন থাকবে। এখানে ডবল বন্ড ছিল, সেই ডবল বন্ড উঠে গিয়ে এখানে নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন থাকবে। তাহলে এটার নাম কি হবে? হাইড্রোক্সোবেনজিন, তাই না? অ্যাজোবেনজিনের মধ্যে হাইড্রোজেন থাকছে, হাইড্রোক্সোবেনজিন। ঠিক আছে, তাহলে আমাদের এটাও ইম্পর্টেন্ট, এই বিক্রিয়াটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। তাহলে বিজারণ বিক্রিয়া যেগুলো আছে নাইট্রোবেনজিনের, সেগুলো আমাদেরকে খুবই ভালো করে তৈরি করতে হবে। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। আচ্ছা, আমরা তো জানি যে আমাদের আরও রিএজেন্ট আছে যেগুলো বিজারণ করতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ব্যবহার করি, যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই বিজারক দ্রব্য ব্যবহার করি, তাহলে কি হবে? যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করি, তাহলেও কিন্তু আমাদের অ্যাজোবেনজিন তৈরি হয়ে যাবে। আর এই যে অ্যাজো গ্রুপটা আছে, অ্যাজো গ্রুপটা কিন্তু কালার তৈরি করে, যে কোনো যৌগের কালার তৈরি করার জন্য দায়ী থাকে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি বিজারণটা সবটাই পড়ে নিলাম। এবার আমরা পড়ব বেঞ্জিনের বেঞ্জিন যে বলয় আছে, সেই বলয়ে কীভাবে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো হয়। আমরা এতক্ষণ পড়ছিলাম নাইট্রো গ্রুপটা কীভাবে চেঞ্জ হচ্ছিল, এবার আমরা পড়ব নাইট্রো গ্রুপটা ঠিকই থাকবে, বেঞ্জিন বলয়ে কীভাবে ঢুকবে গ্রুপ। তার মানে হচ্ছে বেঞ্জিন যে বলয়, বেঞ্জিন বলয়ে প্রতিস্থাপন বিক্রিয়া। তো এটা পড়ার আগে আমরা আর একবার আলোচনা করে নিই যে যেটা আমাদের নাইট্রো গ্রুপ আছে, যেহেতু ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেয়, তার জন্য কি হয়? রিং থেকে ইলেকট্রনগুলোকে টেনে নেয়, তার জন্য কি হয়? এই অর্থ, মেটা আর প্যারা, এই জায়গাগুলো পজিটিভ সেন্টার হয়ে যায়। মানে এটাকে আমরা বলি মেটা ডাইরেক্টিং গ্রুপ। নাইট্রো গ্রুপকে আমরা বলি মেটা ডাইরেক্টিং গ্রুপ। তার মানে এই রিংয়ের মধ্যে যারা পজিটিভ আয়ন হিসেবে ঢুকবে তারা কোথায় আসবে? তারা হচ্ছে মেটা পজিশানে আসবে। আর যারা নেগেটিভ আয়ন হিসেবে ঢুকবে তারা কোথায় আসবে? তারা হচ্ছে অর্থ আর প্যারা পজিশানে আসবে। তো এটা আমরা ক্লাস 11-এও পড়েছিলাম একবার, আর একবার আমরা এখানটাতে আর একবার আমরা আলোচনা করব এটার মধ্যে। তো প্রথমে আসছে আমরা নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রোবেনজিনে নাইট্রেশন বিক্রিয়া তো একটু আগেই দেখালামই। নাইট্রোবেনজিনে নাইট্রেশন বিক্রিয়া করছি, তাহলে এখানটাতে রিএজেন্ট কী হবে? কনসেন্ট্রেটেড HNO3, কনসেন্ট্রেটেড H2SO4 আর 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড হিট। এবার যে এটার কম্বিনেশান করলে যে আয়নটা তৈরি হয় সেটা হচ্ছে কি? নাইট্রোনিয়াম আয়ন, মানে পজিটিভ, তাই তো? তাহলে এটা কোথায় আসবে? মেটাতে আসবে। তাহলে আমরা পাবো মেটা ডাইনাইট্রোবেনজিন। এবার যদি বিক্রিয়াটা অনেকক্ষণ চালায়, তাহলে দুটো মেটাতেই কিন্তু নাইট্রো গ্রুপটা ঢুকে যাবে। ঠিক আছে, এবার আমি করব ক্লোরিনেশান। ক্লোরিনেশান করলে আমাকে কী দিতে হবে? ক্লোরিনের সাথে আমাকে দিতে হবে কি? আয়রন চূর্ণ। আর যদি আমি আয়রন চূর্ণ না দিয়ে আমি সূর্যালোক দিই, তাহলে কিন্তু আমাদের আবার বেঞ্জিন রিংয়ে ক্লোরিনটা প্রতিস্থাপিত হবে না, তখন অন্য জায়গায় ক্লোরিনটা ঢুকে যাবে। তাহলে এক্ষেত্রেও আমাদের যেহেতু এটা মেটা ডাইরেক্টিং গ্রুপ আর ক্লোরিনও হিসাবে আসে, পজিটিভ আয়ন হিসেবে ঢোকে, তাহলে এটাও কিন্তু মেটাতেই ঢুকবে। ঠিক আছে, আমি যদি মনে করো সালফোনেশন করি, তাহলে আমাদের দিতে হবে কি? ধূমায়মান H2SO4 দিয়ে এখানেও হিট করতে হবে। তাহলে কি যৌগ তৈরি হবে? SO3H গ্রুপ ঢুকে যায়, তোমরা জানো, হয়তো ক্লাস 11-এরটা মনে নেই, কিন্তু ক্লাস 11-এ আমাদের এগুলো সবটাই ছিল। SO3H গ্রুপটা ঢুকে যাবে। সাইড প্রোডাক্টগুলো আমি আর কিছু লিখছি না। এবার আমি দেখো যারা পজিটিভ হিসেবে ঢুকলো সবাই কিন্তু এখানে SO3H গ্রুপটাও কিন্তু পজিটিভ হিসেবেই আসে, সেই জন্য ওটাও মেটা পজিশানেই ঢুকে গেল। কিন্তু যদি কোনো গ্রুপ নেগেটিভ হিসেবে আসে, তাহলে সে কোথায় ঢুকবে? নয়, যেমন এই বিক্রিয়াটার ক্ষেত্রেই সেটা হবে। নাইট্রোবেনজিনকে যদি আমি কঠিন NaOH সাথে উত্তপ্ত করি,
তাহলে কী হয়েছে, বিক্রিয়া এটা গলে যাবে, গলে গিয়ে যে OH মাইনাসটা উৎপন্ন হবে সেটা কিন্তু কোথায় ঢুকবে, যেহেতু নেগেটিভ হিসেবে আসছে তাহলে এটা অর্থ বা প্যারাতে ঢুকবে। তো অর্থই হচ্ছে মেন প্রোডাক্ট হবে। তো আমাদের মোটামুটি এগুলো সব নাইট্রোবেনজিনের বিক্রিয়া চলে গেল। এবার আমরা আসছি শনাক্তকরণ। শনাক্তকরণ বিক্রিয়াতে, শনাক্তকরণটাও খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া। শনাক্তকরণের দুটো বিক্রিয়া আছে, তার মধ্যে একটা তো শনাক্তকরণ হিসেবে আসে, আর একটা আছে মুলিকান বার্গার টেস্ট। মুলিকান বার্গার পরীক্ষা বা টেস্ট। মুলিকান বার্গার পরীক্ষাটা কি? মুলিকান বার্গার পরীক্ষা বিজ্ঞানী নাম অনুসারে হয়েছে। এক্ষেত্রে এই বিক্রিয়াটার সাহায্যে আমরা নাইট্রোবেনজিনকে শনাক্ত করতে পারি। তো তার জন্য আমাকে কি করতে হয়, নাইট্রোবেনজিনকে প্রশম মাধ্যমে বিজারণ করতে হয়। প্রশম মাধ্যমে বিজারণ করতে গেলে আমাদের কি লাগবে, জিঙ্ক চূর্ণ লাগবে, অ্যামোনিয়াম ক্লোরাইড লাগবে, আর ইথানল লাগবে। ফিফটি পার্সেন্ট ইথানল দিয়ে আমরা যদি হিট করি তাহলে কি তৈরি হবে, এটা ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন তৈরি হবে, NaOH হবে। এর মধ্যে যেহেতু হাইড্রোজেন আছে বিজারণযোগ্য, তাহলে এইটাকে যদি আমরা টোলেন্স রিয়েজেন্টে বিক্রিয়া ঘটাই, টোলেন্স রিয়েজেন্ট। টোলেন্স রিয়েজেন্টটা কি? টোলেন্স রিয়েজেন্টটা হচ্ছে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ। তার সংকেত কি? আচ্ছা, তার সংকেত হচ্ছে এই প্যাকেটের উপরে আমি লিখে দিচ্ছি Ag। এটা তোমাদের আগের দিনও পড়িয়েছিলাম, NH3 প্লাস OH মাইনাস, এটা হচ্ছে টোলেন্স রিয়েজেন্ট। এবার টোলেন্স রিয়েজেন্টের সাথে এটা বিক্রিয়া করলে টোলেন্স রিয়েজেন্ট বিচারিত হয়ে সিলভারের অধক্ষেপ ফেলবে, আর এটা জারিত হয়ে কী করবে, নাইট্রোসো বেনজিন তৈরি করবে। ঠিক আছে, তার সাথে অ্যামোনিয়াও তৈরি হবে, জলও তৈরি হবে, কিন্তু এগুলো আমাদের মেন প্রোডাক্ট। অ্যামোনিয়া তৈরি হবে, জল তৈরি হবে, কিন্তু এই দুটো হচ্ছে আমাদের মেন প্রোডাক্ট। তো এখানে যেহেতু সিলভার অধক্ষিপ্ত হচ্ছে, তার মানে চকচকে, তাই না, সিলভার মিরর তৈরি হবে, সিলভার মিরর তৈরি হবে। সেটা দেখে আমি বুঝতে পারবো যে আমাদের যে যৌগটা সেটা হচ্ছে ফিনাইল হাইড্রক্সিলামিন। সেই ফিনাইল হাইড্রক্সিলামিন যেহেতু এটা বিজারিত করে ফিনাইল হাইড্রক্সিলামিন পেয়েছি, তার মানে মূল যে যৌগ সেটা হচ্ছে নাইট্রোবেনজিন। তো পুরো পরীক্ষাটা মুলিকান বার্গার টেস্ট নামে পরিচিত। তো মুলিকান বার্গার টেস্ট অ্যাজ এ মানে ইটসেলফ কোশ্চেন হিসেবে আসতে পারে, মুলিকান বার্গার টেস্ট কী, তাহলে সেটা তোমাকে এই বিক্রিয়াটা পুরোটা বিক্রিয়ার ব্যাপারটাই লিখতে হবে, যে নাইট্রোবেনজিনকে প্রথমে প্রশম মাধ্যমে বিজারিত করে সেই বিজারিত দ্রব্যকে নিয়ে যদি আমি তার মধ্যে টোলেন্স রিয়েজেন্ট যোগ করি তাহলে চকচকে সিলভার মিনারের অধক্ষেপ পাওয়া যায়। পুরো পরীক্ষাটা মুলিকান বার্গার টেস্ট নামে পরিচিত। দিয়ে এখানটাতে তুমি বিক্রিয়াটা লিখে দেখিয়ে দিবে, বা তুমি যদি প্রশ্ন আসে যে নাইট্রোবেনকে শনাক্ত করো, তাহলে সেক্ষেত্রে আমি এই বিক্রিয়াটা ব্যবহার করতে পারবো। আরও একটা শনাক্তকরণের বিক্রিয়া আছে, সেটা হচ্ছে নাইট্রোবেনজিনকে নিয়ে তারপর তাকে যদি আমরা টিন আর তোমার গাঢ় HCl মাধ্যমে বিজারণ করি, তাহলে এটা কী তৈরি করবে, এটা তৈরি করবে হচ্ছে অ্যানিলিন। এবার অ্যানিলিনকে আমি করব ডাইজোনিয়াম লবণে পরিণত করব। তাহলে আমরা দিব হচ্ছে NaNO2 প্লাস তোমার HCl। কেন এটা নিলাম, কারণ আমার এই ডাইজোনিয়াম লবণ করতে হলে HNO2 লাগে, আর HNO2 আনস্টেবল, তৈরি করা থাকে না, ওই জন্য এই দুটোকে বিক্রিয়া ঘটিয়ে HNO2 তৈরি করে নিতে হয়। কিন্তু এবং বিক্রিয়ার সময় আমাদের টেম্পারেচারটাকেও কিন্তু খুব বরফ দিয়ে নামিয়ে নিতে হয়, 0 থেকে 5 ডিগ্রি করতে হয়। তাহলে আমরা পাবো হচ্ছে ডাইজোনিয়াম লবণ ইনটু প্লাস আর Cl মাইনাস, এরকমভাবে পাবো। আচ্ছা, এবার ডাইজোনিয়াম লবণ যেটা, সেটার মধ্যে যদি আমরা তোমার বিটা ন্যাপথলের সোডিয়াম যে সল্ট সেটা দিই, তার মানে তোমাকে কি করতে হবে, বিটা ন্যাপথল হচ্ছে এটা আমাদের ন্যাপথালিন, এটা হচ্ছে আমাদের ন্যাপথলিনের সংকেত, তার আলফা পজিশন বিটা পজিশন, এখানে OH থাকলে হচ্ছে সেটা বিটা ন্যাপথল। এবার যদি এটাকে NaOH এর সাথে বিক্রিয়া ঘটায়, তাহলে Hটা এখান থেকে সরে যাবে, এখানে Na প্রতিস্থাপিত হবে। তাহলে এটা হলো সোডিয়াম বিটা ন্যাপথক্সাইড, মানে তোমার বিটা ন্যাপথলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া ঘটিয়ে সোডিয়াম বিটা ন্যাপথক্সাইড পরিণত করা হয়েছে। এটার সাথে যদি আমি
বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া ঘটায় এবং সেক্ষেত্রেও টেম্পারেচারটা আমাদেরকে লো রাখতে হবে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে। তখন আমরা কিন্তু একটা লাল রঙের একটা অ্যাজো ডাই পাবো। সেটা সংকেতটা কীরকম, বিটা ন্যাপথলটা আগে আমি এঁকে নিচ্ছি। বিটা ন্যাপথলের ওপরে এরকমভাবে আমাদের যে ডায়াজোনিয়াম লবণটা ছিল সেটা এখানটাতে অ্যাড হয়ে গেল, আর এখানটাতে আমাদের বিটা ন্যাপথল যেটা ছিল সেটা থেকে গেল। এই যে যৌগটা সেটা কিন্তু কীরকম হয়, এটা লাল রঙের একটা অধক্ষেপ তৈরি করে। এইটা দেখে আমি বুঝতে পারবো যে আমাদের যৌগটা কি, যৌগটা হচ্ছে নাইট্রোবেনজিন। কারণ নাইট্রোবেনজিনের কে আমি যেহেতু বিজারণ করেছি, তাহলে ওটা অ্যানিলিন তৈরি করেছে, অ্যানিলিনের ডায়াজোনিয়াম লবণ তৈরি করেছি, তারপর বিটা ন্যাপথল দিয়েছি, তাই না? তো এই পরীক্ষাটাও কিন্তু নাইট্রোবেনজিনের শনাক্তকরণের জন্য আমাদের ব্যবহার করা হয়। তো এটুকু গেল আমাদের মোটামুটি অ্যারোমেটিক নাইট্রো যেগুলো প্রশ্ন আসে ইম্পর্টেন্ট হিসেবে বললাম, এই বিক্রিয়াটা আমাদের ইম্পর্টেন্ট। তারপরে আমাদের মূলিকান বার্কার টেস্টটা ইম্পর্টেন্ট। আর কি যে বিভিন্ন রকম মাধ্যমে বীজারণ, প্রশম মাধ্যম, অ্যাসিড মাধ্যম, ক্ষারীয় মাধ্যম, এগুলো মাধ্যমে যে বীজারণ সেগুলো খুব ইম্পর্টেন্ট। এইটা খুব ইম্পর্টেন্ট, এক ধাপে অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন তৈরি করা, এটাও খুব ইম্পর্টেন্ট। তো যেগুলো ইম্পর্টেন্ট আমি বলার সময় তোমাদের বলে দিয়েছি, এই মেকানিজমটাও দেখে রাখতে হবে, মেকানিজম পরীক্ষাতে আসে। তো মোটামুটি যেগুলো আছে বলার সেগুলো মোটামুটি বলে দিলাম। নাইট্রোবেনজিন থেকে এগুলো একটু প্র্যাকটিস করবে। আগের সপ্তাহে আমি তোমাদের ক্লাস নিতে পারিনি, আমার শরীরটা ভালো ছিল না ওই জন্য। তো তোমরা এই ক্লাসগুলো একটু ফলো করো, ঠিক আছে? আজকের জন্য তাহলে এটুকুই থাকলো।